আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের তোমাদের সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সপ্তম অধ্যায়ে কী আছে বলো তো বন্ধুরা? সপ্তম অধ্যায়ে আছে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা। সপ্তম অধ্যায়ে আছে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা। ঠিক আছে, স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য কি সেটা তো আমরা জানি। স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল, তাই না? স্বাস্থ্য সম্পর্কে আমরা জানি। বিধি মানে কি? বিধি মানে হচ্ছে নিয়ম কানুন। বিধি মানে হচ্ছে নিয়মাবলী। অর্থাৎ স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, সুস্থভাবে আমরা বিভিন্ন কাজ করার জন্য যে বিধি অথবা যে নিয়মগুলো আমাদের মেনে চলতে হয় সেগুলোকে বলা হয় হচ্ছে স্বাস্থ্যবিধি। ঠিক আছে, আমরা স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করব আজকে। সবাই অবশ্যই বইটি করবে। বইটি করার পর স্বাস্থ্যবিধি অর্থাৎ 47 পৃষ্ঠা, আমার সাথে সবাই বইটি খোলো, 47 পৃষ্ঠায় চলে যাও। ঠিক আছে, আচ্ছা দেখো, স্বাস্থ্যবিধির প্রথমে আছে সংক্রামক রোগ। এই শব্দটির সাথে এখন আমরা খুবই পরিচিত। সংক্রামক রোগ, এই শব্দটি কেন পরিচিত বলো তো? কারণ হচ্ছে ইদানিং অর্থাৎ বর্তমান সময়ে আমরা করোনা ভাইরাস যে সংক্রামক রোগটি আছে সেই রোগে আক্রান্ত সবাই, তাই না? অধিকাংশ মানুষই অসচেতনতার কারণে কিন্তু আমরা এই রোগে আক্রান্ত হয়ে পড়ছি। এটি একটি সংক্রামক রোগ। এখন আমাদের আগে জানতে হবে যে আসলে সংক্রামক রোগটি কি। সংক্রামক রোগটি কি বলো তো বন্ধুরা? আচ্ছা, আমাদের প্রথমে জানতে হবে সংক্রামক রোগ আসলে কেন হয়। সংক্রামক রোগ হচ্ছে এমন একটি রোগ যে রোগটি বিভিন্ন অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে হয়। অণুজীব কি? অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। অর্থাৎ অণু মানে হচ্ছে খুবই ক্ষুদ্র। অণু মানে হচ্ছে খুবই ক্ষুদ্র, আর জীব মানে তো জীব, মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, মানে এতই ক্ষুদ্র জীব যা খালি চোখে দেখা যায় না, যা আমরা খালি চোখে কখনোই দেখতে পারি না। ঠিক আছে, এগুলো দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র, একটি যন্ত্র আছে, সেই যন্ত্রটির নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্র ব্যবহার করতে হয়। এই যন্ত্র ব্যবহার করে দেখা যায় কিছু অণুজীবের নাম হচ্ছে, আমি দেখে দিচ্ছি এখানে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে অণুজীব। ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের হতে পারে, ভাইরাস বিভিন্ন ধরনের হতে পারে, ছত্রাকও কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এই যে অণুজীবগুলোর নাম আমি লিখলাম, এই অণুজীবগুলো যদি কোনোভাবে আমাদের দেহে প্রবেশ করে তাহলে যে ধরনের রোগ সৃষ্টি হয় সেই রোগগুলোকে আমরা বলি হচ্ছে সংক্রামক রোগ। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে কোনো উপায়ে যদি বিভিন্ন ধরনের অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, হ্যাঁ, এগুলো আমাদের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। প্রবেশ করলেই শুধু হবে না, রোগ সৃষ্টি করে যদি, কারণ সব ব্যাকটেরিয়া, সব ভাইরাস কিন্তু রোগ সৃষ্টি করে না। অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস আছে যেগুলো আমাদের বডিতে আছে, যেগুলো আমাদের উপকার করে থাকে। ঠিক আছে, সেই ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাসের কথা বলা হচ্ছে না। যেগুলো শুধুমাত্র আমাদের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ক্ষতিকর অণুজীব। হ্যাঁ, এবং যে রোগটা সৃষ্টি হয় সেই রোগটার নাম হচ্ছে সংক্রামক রোগ। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এখন দেখো সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ কি সেটা আমরা পড়ে ফেললাম। এখন আছে সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। বিস্তার মানে ছড়িয়ে পড়া। বিস্তার মানে হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া। সংক্রামক রোগের বিস্তার মানে কিভাবে এটা সব দিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, চলো একটু দেখে নিই সংক্রামক রোগ কিভাবে ছড়িয়ে পড়ে। সংক্রামক রোগ, প্রথমে তো আমরা এটা কাকে বলে শিখলাম, কি শিখলাম। এরপর আমরা বলছি এখন বিস্তার সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, বিস্তারটা কি? বিস্তার হচ্ছে যদি আমরা ধরো কেউ সংক্রামক রোগে আক্রান্ত হয়ে গেছে, সে অলরেডি আক্রান্ত, এই জীবাণুটা কিভাবে বাইরে বের হয়ে আসে
একবার আমার ভিতরে ধরো জীবাণুটা প্রবেশ করলো, প্রবেশ করার পর আমার ভিতরে রোগটা সৃষ্টি হয়ে গেল। আমি এখন সংক্রামক রোগে আক্রান্ত একজন রোগী। এখন আমার থেকে কিভাবে আরেকজনে সেটা ছড়াবে? যদি এটা বিভিন্নভাবে ছড়ায়, এক একটা রোগের প্যাটার্ন এক এক রকম হয়ে থাকে। যদি ধরো আমি হাঁচি দিলাম কিন্তু রুমাল ব্যবহার করলাম না, আমি কাশি দিলাম কিন্তু রুমাল ব্যবহার করলাম না, আমি যত্রতত্র থুতু ফেলে দিলাম, থুতু ফেলে দিলেও কিন্তু সেই জীবাণুটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমার হাঁচি কাশির মাধ্যমেও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এছাড়া আমার নাকের যে ময়লা পানি অর্থাৎ সর্দি বলি আমরা যেটাকে, সেটাও যদি আমি জীবাণু যেখানে সেখানে ফেলে দিই, হ্যাঁ, যত্রতত্র ফেলে দিই উন্মুক্ত স্থানে, তবে সেখান থেকে কিন্তু এই অণুজীবটা অথবা জীবাণুটা ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে, এভাবে ছড়াতে পারে এক ধরনের সংক্রামক রোগ। আবার অন্য ধরনের সংক্রামক রোগ আছে যেগুলো শুধুমাত্র হাতের সংস্পর্শেই হয়ে যায়। হাতের কেউ কাউকে টাচ করলো, টাচ করার পরেও কিন্তু হয়ে যেতে পারে। আরেক ধরনের আছে যেগুলো ধরো আমার ব্যবহৃত জিনিস যদি অন্য কেউ ব্যবহার করে, আমার গামছা হতে পারে, আমার জামা কাপড় হতে পারে, আমি যে প্লেটে খাবারটা খাই সেই প্লেটের খাবার যদি অন্য কেউ খায় সেখান থেকে হতে পারে, আমি যে গ্লাস দিয়ে পানি খাচ্ছি সেই গ্লাস দিয়ে যদি অন্য কেউ পানি খায় সেভাবেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে বিভিন্নভাবে এটা ছড়াতে পারে। তো আমরা এটা দুই ধরনের জানলাম। আরেক ধরনের হচ্ছে যেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর কামড়ের ফলে হয়ে থাকে। বিভিন্ন প্রাণীর কামড়ের ফলে, যেমন ধরো কুকুরের কামড়ে হয়, মশার কামড়ে হয়, ইঁদুরের কামড়ে হয়, এই ধরনের বিভিন্ন প্রাণীর কামড়েও কিন্তু এটা হতে পারে। তাহলে সংক্রামক রোগের বিস্তারটা আমরা বিভিন্নভাবে হতে পারে জানলাম। এক হচ্ছে মানুষের বা সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থুতু সর্দি ইত্যাদির মাধ্যমে, অথবা তার ব্যবহৃত বিভিন্ন জিনিস যদি অন্য কেউ ব্যবহার করে তার মাধ্যমে হতে পারে। এছাড়া যদি বিভিন্ন প্রাণীর কামড়, যেমন কুকুর, বিড়াল, মশা, ইঁদুর, এগুলো যদি কামড়ায় তাহলেও কিন্তু বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়াতে পারে, বিস্তার লাভ করতে পারে। ঠিক আছে, এখন আমি জেনে নিব হচ্ছে সংক্রামক রোগের প্রকারভেদ। প্রকারভেদটা আসলে কি? প্রকারভেদ হচ্ছে বিভিন্নতা, অর্থাৎ সংক্রামক রোগকে বিভিন্নভাবে কিভাবে প্রকাশ পায়। প্রকারভেদটা আসলে কি? তোমাদের বইয়ে 4 ধরনের প্রকার দেয়া আছে। কি কি? একটা হচ্ছে বায়ুবাহিত, 2 নম্বর হচ্ছে পানিবাহিত, 3 নম্বর হচ্ছে জীবাণুবাহিত রোগ, যেটা আমি একটু আগে বললাম, জীবাণুবাহিত রোগ, এবং 4 নম্বর হচ্ছে বিভিন্ন প্রাণীর কামড়ের ফলে যেটা হয়, এটাও কিন্তু একটু আগে আমরা আলোচনা করেছি, প্রাণীর কামড়ের ফলে যেটা হয়। ঠিক আছে, এই 4 ধরনের সংক্রামক রোগ নিয়ে তোমাদের বই আলোচনা করা আছে। আজকে আমরা এই 4 ধরনের নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে করব হচ্ছে বায়ুবাহিত রোগ। অবশ্যই সবাই খেয়াল করবে 48 পৃষ্ঠায় এখানে কিছু ছবি আছে, সেই ছবিগুলো দেখলে তোমাদের অনেক ধরনের রোগ সম্পর্কে ধারণা হয়ে যাবে। এখন দেখো বায়ুবাহিত রোগকে কি আছে। বায়ুবাহিত রোগ হচ্ছে যে সংক্রামক রোগটা বাতাসের মাধ্যমে ছড়ায়, যে সংক্রামক রোগটা বাতাসের মাধ্যমে ছড়ায় তাকে আমরা বলবো হচ্ছে বায়ুবাহিত সংক্রামক রোগ। বাতাসের মাধ্যমে ছড়ায়, এই কথাটা আসলে মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে, যেমন ধরো সংক্রামক রোগে আক্রান্ত কোনো ব্যক্তি যদি হাঁচি কাশি দেয় বা বিভিন্ন ধরনের কফ বা থুথু যেখানে সেখানে ফেলে, তবে সেই জীবাণুটা বাতাসের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, এবং এভাবে যে রোগটা ছড়ায় তাকে আমরা বাতাসের মাধ্যমে যে রোগটা ছড়ায় আসলে সেই রোগটাকে আমরা বলবো হচ্ছে বায়ুবাহিত সংক্রামক রোগ। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে দেখো তোমাদের বায়ুবাহিত সংক্রামক রোগের কিছু নাম দেওয়া আছে। এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই পিএসসি পরীক্ষাতে তোমাদের দেখবে এই প্রশ্নগুলো সবসময় থাকে যে বায়ুবাহিত রোগের নাম লিখো। 4টি উল্লেখ করা থাকে, 4টি বায়ুবাহিত রোগের নাম লিখো। সেক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই কিন্তু এখান থেকে প্রত্যেকটা সংক্রামক রোগের প্রকার ভেদে 4টি বা 3টি, মানে বইয়ে তোমাদের মেইন বইয়ে যে কয়টি আছে সেই কয়টি তোমাদের শিখে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কী কী আছে আমি একটু পড়ছি। সোয়াইন ফ্লু বায়ুবাহিত রোগ,
হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি হচ্ছে বায়ুবাহিত রোগ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগটা কি? পানিবাহিত রোগটা হচ্ছে যে রোগটা পানির মাধ্যমে ছড়ায়, যে সংক্রামক রোগটা পানির মাধ্যমে ছড়ায়, পানি খাওয়ার মাধ্যমে, পানি ব্যবহার করার মাধ্যমে, হ্যাঁ, সেই রোগটাকে আমরা বলবো হচ্ছে পানিবাহিত সংক্রামক রোগ। ঠিক আছে? আচ্ছা, তো দেখে নিই এখানে পানিবাহিত সংক্রামক রোগটা কি কি আছে। দেখো আছে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড। ডায়রিয়া কেন হয় বলো তো? ডায়রিয়া হয় বিভিন্ন ধরনের যদি আমরা অপরিষ্কার বা অনিরাপদ পানি পান করি তখন সেক্ষেত্রে ডায়রিয়া বা আমাশয় হয়ে থাকে। কলেরাও হয় এবং টাইফয়েডে কিন্তু এই পানি, জীবাণুযুক্ত পানি গ্রহণ করার ফলেই হয়ে থাকে। তাহলে পানি যদি আমরা পরিষ্কার করে খাই তাহলে অবশ্যই আমরা পানিবাহিত সংক্রামক রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপর দেখো জীবাণুবাহিত রোগ। জীবাণুবাহিত রোগ কি? বিভিন্ন ধরনের অণুজীবের নাম আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে বিভিন্ন ধরনের অণুজীব আছে যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো, তাই না? তো এগুলোর মাধ্যমে যে রোগটা ছড়ায় সেগুলোকে আমরা বলবো হচ্ছে জীবাণুবাহিত রোগ। এরকম কিছু রোগ আছে, যেমন ধরো আছে ফ্লু, ইবোলা, হাম। দেখো এখানে হাম, এই হাম কিন্তু তোমাদের বায়ুবাহিত রোগেও আছে, আবার জীবাণুবাহিত রোগেও আছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আরেকটা রোগ আছে তোমাদের এখানে, এইডস। এইডস একটি ভিন্ন ধরনের রোগ যা HIV নামক ভাইরাস থেকে ছড়ায়। HIV নামক ভাইরাস থেকে ছড়ায়। এইডস কোন ভাইরাস থেকে ছড়ায়? এইডস ছড়ায় হচ্ছে HIV। এটাকে বলে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস এর মানে হচ্ছে যে ভাইরাসটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা যারা ধরে রাখে, কিছু আমাদের প্রতিরক্ষা গার্ড আছে, আমাদের শরীরের ভিতরে কিছু গার্ড আছে, যে গার্ডগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ধরে রাখে। এই ভাইরাসে যখন আক্রান্ত হই আমরা, তখন এই ভাইরাসটা গিয়ে আমাদের সেই প্রতিরক্ষাগুলোকে ধ্বংস করে দেয়। সেই প্রতিরক্ষার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। সেই প্রতিরক্ষাটার নাম কি? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, আমাদের শরীরে যে রক্ত আছে সেই রক্তের একটা কণিকার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে? তো এই ভাইরাস যখন একে আক্রমণ করে তখন এটাকে একদম ধ্বংস করে দেয়। ঠিক আছে? এই ধ্বংস করে দেওয়ার ফলে বিভিন্ন ধরনের রোগ তখন যে কোনো জীবাণুই আমাদের শরীরে খুব সহজেই প্রবেশ করতে পারে, এই গার্ডটা যদি না থাকে। অর্থাৎ শ্বেত রক্তকণিকা যখন ধ্বংস হয়ে যায়, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ধ্বংস হয়ে যায়। তখন আমাদের এমন কোনো রোগ নেই যা আমরা আক্রান্ত হতে পারবো না, সব ধরনের রোগে আক্রান্ত হয়ে যাব আমরা তখন। এবং তখন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। তো এর ফলে কী হয়? আমরা পুরোপুরি মৃত্যুর দিকে ধাবিত হই। এই HIV ভাইরাসটা এই জন্য খুবই ক্ষতিকর। ঠিক আছে? আচ্ছা, তবে আমরা জেনে খুশি হব এটি সংক্রামক রোগ হলেও এটি কিন্তু সরাসরি স্পর্শের মাধ্যমে ছড়ায় না। যে আমি কাউকে স্পর্শ করলাম এতে ছড়াবে তা কিন্তু নয়। ঠিক আছে? বা এই ধরনের সংক্রামক রোগীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এদের ব্যবহৃত জিনিস যেমন প্লেট, গ্লাস, সেগুলো ব্যবহার করলেও কিন্তু এটা ছড়ায় না। আচ্ছা, কিন্তু এখানে দেখো ফ্লু, ইবোলা, হাম যে জীবাণুবাহিত রোগে আছে, ফ্লু, ইবোলা, হাম, এগুলো কিন্তু সরাসরি সংস্পর্শের মাধ্যমে বা পরোক্ষ সংস্পর্শের মাধ্যমেও কিন্তু ছড়িয়ে যায়। এইডস বা HIV যে সংক্রামক রোগটা আছে, এটাও তো একটা ভাইরাস, এটাও তো জীবাণুবাহিত। তো এই রোগটা কিন্তু আবার সরাসরি সংস্পর্শের মাধ্যমে বা পরোক্ষ সংস্পর্শের মাধ্যমে কিন্তু এটা ছড়াচ্ছে না, এটা অন্যভাবে ছড়ায়। সেটা যখন তোমরা একটু বড় ক্লাসে উঠবে তখন তোমাদের সাথে আলোচনা করা হবে। আচ্ছা, এছাড়া আছে প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। যেমন ধরো আমরা জানি যে কুকুরে যখন কামড় দেয় তখন কিন্তু জলাতঙ্ক রোগ হয়। কুকুরের কামড়ে কী হয়? জলাতঙ্ক রোগ হয়। এছাড়া ধরো মশা যখন কামড় দেয় তখন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া আরেকটা রোগ আছে। দেখো চিকুনগুনিয়া এটা কিন্তু প্রতিবারই হয় মশার কামড়ে, তাই না? মশার কামড়ের ফলে তিনটি রোগের নাম দিয়ে জানি। মশার কামড়ের ফলে কী হয়? ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, আরেকটা দিলাম হচ্ছে আমি, এটা তোমাদের বইয়ে নেই, চিকুনগুনিয়া।
যে সংক্রামক রোগগুলো হয় সেটা আমরা বুঝে নিলাম, যে মশার কামড়ে হতে পারে, কুকুরের কামড়ে হতে পারে জলাতঙ্ক রোগটা, হ্যাঁ। এছাড়াও বিভিন্ন প্রাণীর আক্রমণে কিন্তু বিভিন্ন রোগ হয়ে থাকে। এরপরে দেখো আছে সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার। সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার দুটি শব্দ বলেছে, একটা বলেছি প্রতিরোধ আর একটা বলেছি প্রতিকার। এই দুটো শব্দের মধ্যে আগে আমাদের পার্থক্য বুঝতে হবে, তাহলে আমরা বুঝে যাব যে আসলে আমাদের কি করণীয়। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আচ্ছা, প্রতিরোধ আরেকটা হচ্ছে প্রতিকার। ঠিক আছে, প্রতিরোধ এবং প্রতিকার এই শব্দ দুটি আসলে কি? প্রতিরোধ এর মানে হচ্ছে কোনো রোগ হওয়ার আগেই আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করব। কোনো রোগ যখন হওয়ার আশঙ্কা আছে, যেমন ধরো আমরা যখন হাঁচি কাশি দিব তখন যদি আমরা রুমাল ব্যবহার করি, হ্যাঁ, তাহলে রোগটা কিন্তু ছড়ায় না। এটা কিন্তু প্রতিরোধের মধ্যে পড়ে। দেখো আমি এখানে লিখছি সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কী কী প্রতিরোধ গ্রহণ করা যাবে? সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা, হাত জীবাণুমুক্ত রাখা ইত্যাদিভাবে কিন্তু আমরা স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারি। এছাড়া ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ঠিক আছে। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল, হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়া বাড়ির আশেপাশে যখন পানি জমে থাকবে, যেমন বিভিন্ন ফুলের টবে, টায়ারে, এগুলোর পানি পরিষ্কার রাখা। এছাড়া বিভিন্ন ধরনের মশা জন্মগ্রহণ করতে পারে এমন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়া প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে আমরা রোগমুক্ত থাকতে পারি। তোমাদের বইয়ে এখানে সুন্দর করে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তা দেওয়া আছে। তার মানে হচ্ছে রোগ যেন না হয়, তার মানে হচ্ছে রোগ যেন না হয়, ঠিক আছে, সেজন্য আমরা প্রতিরোধ ব্যবস্থা নিয়ে থাকি। রোগটা যেন না হয় তার আগেই আমরা প্রতিরোধ ব্যবস্থা নিব। যেমন ধরো মশার হাত থেকে বাঁচার জন্য, মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই অথবা কয়েল জ্বালাই। এটা হচ্ছে একটা প্রতিরোধ ব্যবস্থা, এটা হচ্ছে একটা প্রতিরোধ ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমরা প্রতিরোধ বুঝলাম যে রোগটা হওয়ার আগেই আমরা সাবধান হয়ে গেলাম। এটা কি সাবধান? এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করবো আমরা। আর এটা হচ্ছে রোগ হয়ে গেছে, এটা হচ্ছে রোগটা হয়ে গেছে, রোগ হয়ে গেছে। রোগ হয়ে যাওয়ার পর আমাদের কি কি করণীয়? রোগ হয়ে যাওয়ার পর আমরা কি কি করব সেটাই হচ্ছে প্রতিকার, ঠিক আছে। যেমন মশা কামড় দিয়েছে, তোমার ডেঙ্গু হয়ে গেছে, এখন তুমি কি করবে? ডেঙ্গু হয়ে যাওয়ার পরে আমরা কি কি করতে পারি? আমরা ডেঙ্গু হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পানি খাবো, একটা নির্দিষ্ট রুমে মশারি টানিয়ে রাখবো যেন অন্য কোনো মশা আমাদের কামড়াতে না পারে, তাই না? এছাড়া বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাবো এবং ডাক্তারের শরণাপন্ন হবো। ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে, যে ওষুধগুলো আমাদের খেতে বলবে, ঠিক সেভাবেই আমরা ওষুধগুলো খাবো, তাই না? তার মানে রোগটা হয়ে গেছে। রোগ হওয়ার পর পদক্ষেপ, ঠিক আছে। রোগ হয়ে গেছে, তারপর আমরা যে পদক্ষেপগুলো নেই সেগুলো হচ্ছে প্রতিকার, ঠিক আছে। তো প্রতিরোধ তোমরা তোমাদের বইয়ের প্রতিরোধ অনেকগুলো দেওয়া আছে, তোমরা এখানে প্রতিরোধ অবশ্যই 6টি শিখবে। প্রতিরোধ কয়টি শিখবে? 6টি শিখবে। আর প্রতিকার শিখে নেবে হচ্ছে 4টি। প্রতিকার শিখবে 4টি। কি কি প্রতিকার আছে দেখো। রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, একটি হয়ে গেছে। 2 নাম্বার পুষ্টিকর খাবার খেতে হবে, 2টো হয়ে গেল। 3 নাম্বার প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। 4 নাম্বার হালকা জ্বর বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ওষুধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করবো, সেজন্য আমরা প্রাথমিকভাবে কিছু ওষুধ সেবন করতে পারি।
আর যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে, তীব্র মাথা ব্যথা হয়, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। হয়ে গেল 4-5টা, তাই না? তো এখান থেকে গুরুত্বপূর্ণ দেখে তোমরা অবশ্যই 4 থেকে 5টি শিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই ছিল তোমাদের বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে আলোচনা, ঠিক আছে? সংক্রামক রোগ কী, সংক্রামক রোগের বিস্তার, প্রকারভেদ, বিভিন্ন ধরনের সংক্রামক রোগের নাম শিখবো আমরা, এবং প্রতিকার এবং প্রতিরোধটাও শিখে নিব, ঠিক আছে? তাহলে সংক্রামক রোগ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এখন আমরা আরেকটি নতুন বিষয় সম্পর্কে জেনে নেব। নতুন বিষয়টা কি? চলো একটু দেখে নিই। নতুন বিষয়টা হচ্ছে বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি, বয়ঃসন্ধি জিনিসটা কি? বয়ঃসন্ধি জিনিসটা হচ্ছে দুটো বয়সের সন্ধি, দুইটা আলাদা আলাদা বয়সের সন্ধি যেখানে হয় সেটাকে বলা হয় বয়ঃসন্ধি। অর্থাৎ তোমার শিশুকাল থেকে শুরু করে যখন আস্তে তুমি একটু বড় হতে থাকবে, যখন তুমি কিশোর অবস্থায় যাবে, সেই দুটা সময়ের সংযোগ স্থলকে আমরা বলবো হচ্ছে বয়ঃসন্ধি। অর্থাৎ শিশুকাল শেষ হয়ে যখন তোমাদের কিশোর কালটা শুরু হবে, তখন আমরা বলবো হচ্ছে বয়ঃসন্ধি, ঠিক আছে? এই সময়ে আমাদের ছেলে এবং মেয়ে আমরা যারা আছি তাদের কিন্তু কিছু পরিবর্তন হয়, সেটা আমরা একটু জেনে নিই। সময়টা কখন সেটা আগে জেনে নিই। দেখো, তোমাদের বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় আছে বয়ঃসন্ধি। আচ্ছা, বয়ঃসন্ধিটা কি? বয়ঃসন্ধি হলো জীবনের এমন একটি পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়, শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এই বয়ঃসন্ধিটা হয় 8 থেকে 13 বছরে, আর ছেলেদেরটা হয় 9 থেকে 15। মেয়েদেরটা কখন হয়? মেয়েদের বয়ঃসন্ধি হয় 8 থেকে 13 বছরে, আর ছেলেদেরটা হয় 9 থেকে 15 বছর, ঠিক আছে? তাহলে মেয়েদের বয়ঃসন্ধিটা কখন হচ্ছে? 8 থেকে ঠিক 13 বছর এর মধ্যেই হয়ে যাচ্ছে, আর ছেলেদেরটা হচ্ছে 9 থেকে 15 বছরের মধ্যে, ঠিক আছে? বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক এবং আচরণের কিছু পরিবর্তন হয়। তোমাদের শরীরে কিছু পরিবর্তন আসবে, মনের ভিতরের কিছু জিনিসের পরিবর্তন আসবে, এবং তোমাদের আচরণগত কিছু পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? তো এগুলোকে তোমরা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে দেখবে। স্বাভাবিকভাবে দেখলে তোমরা অবশ্যই কোনো জিনিস নিয়ে এতটা উদ্বিগ্ন হবে না। তো কীভাবে? দেখো, কী কী পরিবর্তন হতে পারে সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই সময় তোমাদের কেমন ধরনের আচরণ করা উচিত, ঠিক আছে? দেখো, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন তোমরা খুব দ্রুত লম্বা হতে থাকবে, শরীরের গঠনে কিছুটা পরিবর্তন আসবে, তোমরা একটু বেশি বেশি ঘামবে, মানে ঘাম হয়ে যাবে, মানে গরম লাগবে একটু বেশি, আর তোমাদের স্কিন যেটা আছে সেটা তৈলাক্ত হয়ে যাবে, একটু ব্রণ উঠতে পারে। এ সময় শরীরের ওজন একটু বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই জন্য ঘাবড়ানোর কিছুই নেই। মেয়েদের বেলায় এটা একটু বেশি হয়, আর ছেলেদের বেলায় যেটা হয়, তোমাদের কণ্ঠস্বরের পরিবর্তন আসবে, আর মাংসপেশি অর্থাৎ এখানে যে মাসলটা আছে সেই মাসলটা একটু সুগঠিত হবে, ঠিক আছে? তো এই ছিল হলো ছেলেদের। তো ছেলেদের আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে আমরা দেখে মাঝে মাঝে একটু হেসে ফেলি, কিন্তু হাসা একদমই ঠিক না। এই সময় ছেলেদের একটু ছোট 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 দাড়ি অথবা গোঁফ গজাতে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জেনে নিলাম? এই সময় আমরা একটু দ্রুত লম্বা হব, শরীরের গঠনে পরিবর্তন আসবে, একটু বেশি বেশি ঘাম সৃষ্টি হতে পারে, স্কিনে একটু ব্রণ সৃষ্টি হতে পারে। ছেলেদের বেলায় কী হতে পারে? ছেলেদের বেলায় গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যেতে পারে, এবং দাড়ি গোঁফ ছোটো ছোটো জন্মাতে পারে, ঠিক আছে? এটা খুবই স্বাভাবিক ঘটনা, সবার জীবনেই ঘটে। সুতরাং এটা নিয়ে কখনোই তোমরা হ্যাজিটেট ফিল করবে না অথবা বিব্রত বোধ করবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, শারীরিক পরিবর্তন জেনে নিলাম, এবং শরীরের এই সময় কী কী যত্ন নিতে হবে সেটা একটু জেনে নাও। সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে, কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। যেমন ধরো,
মিস তোমাদের যখন ক্লাস নেই তখন হয়তো যখন তোমরা বয়সন্ধিকালের আগের সময়টাতে থাকো, মিস যখন স্বাভাবিকভাবে কোনো কথা বলছি যে দুষ্টুমি করবে না, সবাই ক্লাসে বসে থাকো, এই কথাটা যখন তোমার বয়সন্ধির আগে শুনবে তখন তোমাদের কাছে মনে হবে মিস তো ঠিকই বলছে, আমি তো দুষ্টুমি করছি। কিন্তু যখন বয়সন্ধিতে চলে আসবে তখন তোমাদের কাছে মনে হতে পারে আমি তো দুষ্টুমি করছি না, মিস শুধুই বকা দিচ্ছে। তখন তোমাদের ভিতরের আবেগ অর্থাৎ মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। তখন অবশ্যই মাথায় রাখবে যে এখন আমার বয়সন্ধিকাল, তোমাদের নিজেদেরই এটা একটু কন্ট্রোল করতে হবে যে না, এখন আমাকে এভাবে করলে হবে না, আমাকে অবশ্যই বুঝতে হবে যে না, মিস যেটা বলছে সেটা ঠিক বলছে। এছাড়া বাসায় আব্বু আম্মুর সাথেও তোমাদের আচরণটা তখন স্বাভাবিক রাখতে হবে। তখন তোমাদের বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ হওয়ার কারণে তোমাদের আচরণের অনেক পরিবর্তন চলে আসে, কিন্তু মনে রাখতে হবে বাবা মার সাথে কিন্তু সবসময় সৎ ব্যবহার করতে হবে। সদাচরণ করলে বাবা মা তোমাদের বুঝতে চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমরা কিন্তু তখন শারীরিক পরিবর্তন দেখে অনেকটা দুশ্চিন্তায় পড়ে যাও। দুশ্চিন্তা পড়ার কিছুই নেই, কারণ এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, সবার জীবনেই হয়। এছাড়া দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করাটা এই সময় খুবই জরুরি। মনে রাখা উচিত বয়সন্ধিকাল সবার জীবনে আসে, এটি একটি স্বাভাবিক পরিবর্তন। তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বাবা মা, শিক্ষক কিংবা বড় ভাই বোনের সাথে পরামর্শ করতে হবে, ঠিক আছে? তো কী করতে হবে? বাবা মা, ভাই বোন, আমরা যারা তোমাদের শিক্ষক আছি তাদের সাথে তোমাদের সমস্যাগুলো অবশ্যই শেয়ার করবে, তাহলে দেখবে অনেকটা হালকা লাগবে, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এটি একটি স্বাভাবিক ঘটনা, ঠিক আছে? আজকে তাহলে এ পর্যন্তই ছিল স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ আমাদের কিভাবে চলতে হবে। করোনাকালীন সময়ে সংক্রামক রোগের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে সংক্রামক রোগ থেকে আমরা বাঁচতে পারি, অর্থাৎ প্রতিরোধের উপায়টা অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে। প্রতিরোধের উপায়টা জানতে পারলে এবং সেই অনুযায়ী যদি আমরা বিধিটা অর্থাৎ স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে পারি, তাহলে কিন্তু ইনশাল্লাহ সকল ধরনের সমস্যা থেকে আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন। কেননা সাবধানতাই কিন্তু সুস্থতার মূল মন্ত্র। অবশ্যই সাবধান থাকতে হবে, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সুস্থ রাখবেন, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ পাক সুস্থ দান করুক, সবার জন্য শুভকামনা। মিসের জন্য দোয়া করবে, মিস যেন সুস্থ থাকতে পারি। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ